আসমান কাঁপিয়ে থেমে থেমে বিদ্যুৎ চমকানোর ফলে ক্রমশ তীব্র আলোকছটার সৃষ্টি হচ্ছে। গরমে এমন শক্তিশালী বাতাসের বেগে সমুদ্রের পানি উথাল পাথাল, তীব্র অশান্ত। বড় বড় ঢেউ অত্যন্ত বিক্ষুব্ধ ও উত্তাল হয়ে তীরে এসে আছড়ে পড়ছে। আবহাওয়া মুহূর্তেই কেমন যেন অশান্ত হয়ে উঠেছে, যা একটু আগেও শান্ত ছিল। যেন প্রকৃতিও এই অশুভ শক্তির জাগরণে অশান্ত আর বিক্ষিপ্ত। ইলহান এক পা দু পা করে আলাইনার দিকে এগোতে থাকে। আলাইনা ইলহানের এমন ভয়ানক রূপ দেখে বিস্ময়ে হতবিহ্বল হয়ে স্থির দাঁড়িয়ে। সে একটু নিজ জায়গা থেকে নড়ছে না। ইলহান কাছাকাছি আসতেই হঠাৎ তার টনক নড়ে। সে পেছনে যেতে নিলে ইলহান তাকে দু হাতে আবদ্ধ করে দ্রুত বেগে তার কাঁধের কাছে নিজের মাথায় এগিয়ে নিয়ে বলল, একটু না হয় চেটেই দেখি আমার বউয়ের রক্তের স্বাদ কেমন। ইলহান তার ঘাড়ে ধারালো দাঁত বসানোর আগেই আলাইনা তার শরীরের সর্বশক্তি দিয়ে ইলহানকে ধাক্কা মেরে নিচের থেকে সরিয়ে নিল। ইলহান সরতেই আলাইনা তেজস্ত্রী গলায় বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবি না, অন্যথায় নিজের প্রাণ হারাবি। ইলহান কয়েক পা পিছিয়ে বিস্ময় হেসে দুহাত শূন্য মেলে দিয়ে বলল, কি মনে হয় আমাকে মারা কি এতটাই সহজ রানী আলাইনা? আচ্ছা, তবে আমি এখানেই দাঁড়িয়ে, পারলে চেষ্টা করে দেখো। আলাইনা চোখ ক্রোধে ছলছল করছে। সে পরাক্রমের সাথে বলল, অবশ্যই তোর মৃত্যু অনিবার্য, তাও সেটা আমার হাতেই, শুধু সময় আর সুযোগের অপেক্ষা। ইলহান এবার তার হাসি থামিয়ে তার স্বাভাবিক রূপে ফিরে আলাইনার সামনে এসে আলতো করে আলাইনার থুতনিতে তার তজস্ত্রী ঠেকিয়ে গভীর দৃষ্টি নিয়ে ফিসফিসিয়ে বলল, আমিও সেদিনের অপেক্ষায়। আচমকা আলাইনা ইলহানের চোখে চোখ রাখতেই তার চোখের গভীরতায় আলাইনার তেজ কোথায় যেন উধাও হয়ে গেল। ইলহানের এই নিষ্পাপ সুদর্শন মুখটার দিকে তাকিয়ে কেউ বলতেই পারবে না যে সে কোনো অশুভ শক্তির সর্দার। তার চোখে হারিয়ে মুহূর্তের জন্য আলাইনা ভুলে বসলো ইলহানের আসল সত্তা। মুহূর্ত সেখানেই থমকে রইল। আলাইনার হৃদয়ের কোণে ইলহানের প্রতি সংরক্ষিত সুপ্ত ভালোবাসা যেন তাকে কোনো এক মোহে আটকে ফেলল, যা স্পষ্টভাবে ইলহানের চোখে ধরা দিল। ইলহান মনে মনে সুযোগের সৎ ব্যবহার করে আলাইনাকে অপদস্থ করতে নিজেকে আলাইনার আরো কাছে এগিয়ে নিতে লাগলো। আলাইনাও তার ঘোর কাটিয়ে উঠতে না পেরে ইলহানের সেই ফাঁদে পা রাখল। একটা পর্যায়ে কিছুটা দূরত্ব অবশিষ্ট থাকতেই ইলহান ঠোঁটে বস্ত্র হাসি রেখে দূরে সরে এলো। ইলহানের সরে আসার সাথে সাথে আলাইনার হুঁশ ফিরল। সেও নিজেকে স্বাভাবিক করে দূরে সরে দাঁড়ালো। তখন ইলহান তাচ্ছিল্য হেসে বলল, সামান্য নিজের অনুভূতিগুলোকে সামলে রাখতে অক্ষম তুমি নাকি আবার আমাকে মারবে? আলাইনা তখন অজান্তেই চোখে অশ্রুতে ভরে এলো। সে তার টাল মাটাল হৃদয়ের জটিলতা নিয়ে ইলহানকে বলল, আমি তো সত্যিকারের তোমাকে ভালোবেসেছিলাম ইলহান, তুমি কেন আমায় ধোঁকা দিলে? কেন ভাঙলে আমার হৃদয়? সত্যিকারের ভালোবাসা কেন ভুল মানুষের সাথে হতে হলো আমার? আমি তোমার সত্যিটা জানলে কখনোই তোমাকে ভালোবাসতাম না, কখনোই না। আলাইনার চিৎকার যেন ইলহানের বুকে কোথাও একটা গিয়ে বিঁধল। হৃদয়ে যেন এক অযাচিত কম্পন অনুভব হলো। তবুও সে সেদিকে তোয়াক্কা না করে বলল, এসব ভালোবাসা মূল্যহীন, একটা ফাঁদ যার মাধ্যমে আমি তোমাকে দুর্বল করেছি। ভালোবাসা একটা দুর্বলতা, আর বোকামি যার মাঝে এই দুর্বলতা রয়েছে সে ধ্বংস হতে বাধ্য। আমার মাঝে এই দুর্বলতা নেই, তাই আমি কখনোই ধ্বংস হব না। ইলহানের কথার পারদে আলাইনার নিজের কর্মে অনুতাপ হতে লাগলো। সে ভুল করেছে, না জেনে না বুঝে ইলহানকে ভালোবেসে। এই ভুলের মাসুল সে এখন ইলহানের প্রাণের বদলে টোকাবে। তবুও নিজের রাজ্যের মানুষদের সুরক্ষায় সে এক চুলো ছাড় দিবে না। সে তার কাঁধে সমর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। দায়িত্বের কথা মাথায় আসতেই আলাইনার চোখে আবারও আগের মতো ধীরতা ফুটে উঠল। সে ধীর আওয়াজে হুমকি স্বরূপ ইলহানের দিকে আঙুল তাক করে তাকে বলল, আমি দুর্বল নই। ভালোবাসা কখনো মানুষকে দুর্বল করে দেয় না, বরং ভালোবাসার শক্তি যোগায়। আর আমার প্রজাদের ভালোবাসা আমার শক্তি। সৃষ্টিকর্তা আমার সাথে আছেন, আমি তোকে কোনো ক্ষতি করতে দিব না তাদের।
ইলহান ঠোঁটে আগের ন্যায় হাসি রেখে বলল, দেখা যাক এই যুদ্ধে কে জয়ী হয়। আর হ্যাঁ, তুমি যদি হলেও আমায় সত্যি কাউকে জানিয়েছ, তাহলে বিনা কারণে সে ব্যক্তি তার প্রাণ হারাবে। আলাইনা এ পর্যায়ে কিছুটা দমে গিয়ে বলল, খবরদার, তুই কারো কোনো ক্ষতি করবি না, তাহলে আমার সত্যটা গোপন রাখতে হবে। তোমাকে রানী আলাইনা, আশা করি আমার কথাই স্পষ্ট বুঝতে পেরেছ। ইলহানের হাতে হাত রেখে হাসি মুখে আলাইনা তার মায়ের সম্মুখে উপস্থিত। আতিয়া বেগম প্রসন্ন মনে আলাইনা আর ইলহানের মাথায় রাজমুকুট পরিয়ে দিচ্ছে। আজ থেকে তারা রাজ দরবারে একসাথে বসবে। আলাইনা সকলের সামনে মুখে কৃত্রিম হাসি নিয়ে কাছের পুতুলের মতো দাঁড়িয়ে মিথ্যা অভিনয় করে যাচ্ছে। ইলহান তাকে একবার আর চোখে দেখে সন্তুষ্ট হাসল। কাল রাতেই তাদের মধ্যকার চুক্তির মাধ্যমে আলাইনার এমন প্রতিক্রিয়া। অন্যদিকে ইলহান একদিনেই রাজ্যের সকলের মন জয় করে নিল। রাজ্যের প্রজারা তাদের নতুন রাজার প্রশংসায় পঞ্চমুখ। ইলহান সিংহাসনে বসে একজন বৃদ্ধ লোকের জমির সমস্যার সমাধান করছিল। তার সাথেই ছিল তার ছোট্ট নাতনি, যার হাতে ছিল বাগানের একটি ব্লাড রোজ। সে মূলত এটা ইলহানকে দিতেই এনেছে। সে শুনেছে তাদের নতুন রাজা নাকি অনেক সুদর্শন আর দয়ালু। ছোট্ট মেয়েটি বারবার ফুলটা ইলহানকে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সাহসে কুলিয়ে উঠতে পারছিল না। ইলহান সেটা খেয়াল করে তাকে কাছে ডাকলো। বাচ্চাটি সাড়া পেয়ে খুশিতে ছোট ছোট কদমে এগিয়ে গেল তার দিকে। আলাইনা সেটা দেখে মনে মনে ঘাবড়াচ্ছিল। তার চিন্তার কারণ, সে ভাবছে হয়তো বাচ্চাটার উপর ইলহান তার অশুভ দৃষ্টি ফেলেছে। কিন্তু আলাইনাকে চমকে দিয়ে ইলহান বাচ্চাটার হাত থেকে ফুলটা নিয়ে মুখে মিষ্টি হাসি রেখে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করল, তুমি তো আমাকে এত সুন্দর একটা ফুল দিলে, এর বদলে উপহার হিসেবে খুশি হয়ে আমি তোমাকে কি দিতে পারি বলো? বাচ্চাটা নিষ্পাপ মনে হেসে হেসে বলল, আমি মিষ্টি খেতে অনেক ভালোবাসি, আপনি চাইলে খুশি হয়ে আমাকে মিষ্টি দিতে পারেন। বাচ্চাটা আবদার করার সাথে সাথে ইলহান একটা দাসকে আদেশ করে বাচ্চাটার জন্য কিছু ফল আর মিষ্টি আনিয়ে নিল। একজন দাস এসে বাচ্চাটার হাতে সেগুলো ধরিয়ে দিতে বাচ্চাটা খুশিতে আটখানা হয়ে গেল। সবাই মুগ্ধ চোখে তখন সেই মুহূর্তটা দেখল। এর আগে তারা কোনো রাজাকে বাচ্চাদের সাথে এত সুন্দরভাবে মিশতে দেখেনি। আলাইনা কিছুক্ষণ ঘরের মধ্য থেকে দুজনে পরে ভাবতে লাগলো, বাস্তবে ইলহানের আসল রূপ আসলে কোনটা, এটা নাকি সেই বিবর্ষটা যেটা কাল রাতে সে দেখেছিল। পরক্ষণে নিজের ভাবনাকে তাচ্ছিল্য করে সে বিড়বিড় করে বলতে লাগলো, যে ছেলে ছলনায় আশ্রয় নিয়ে নিজের শত্রুকে বিয়ে করতে পারে, সেই ছেলের কাছে এসব করা নিখুঁত অভিনয় ব্যতীত আর কিছুই না। সারাদিনের কাজকর্ম সম্পাদনের পর আলাইনা রাতে বেশ ক্লান্ত অনুভব করল। সে ভাবলো তার একবার স্নানের প্রয়োজন, তাই সে দাসীদের ডেকে বলল তার স্নানের জন্য সব প্রস্তুত করে দিতে। আদেশ পেয়ে দাসীরা তার স্নানের জন্য সব প্রস্তুত করার পর আলাইনা স্নানকক্ষে প্রবেশ করতেই দেখা গেল তার স্নানের পানিতে অজস্র গোলাপের পাপড়ি ভাসছে। সেই পানিতে ডুবে গা ভেজানোর সাথে সাথেই তার শরীরের সারাদিনের সব ধকল আর ক্লান্তি নেমে গেল। শরীর শিথিল করে চোখ বোঝার সাথে সাথে তার চোখে অগত্যা বারবার সকালে ইলহানের মিষ্টি হাসি দেওয়া চেহারাটা হেসে এলো। সে সাথে সাথে ঝটপট তার চোখ খুলে ফেলল। নিজেকে নিজে দোষারোপ করতে লাগলো ইলহানের চিন্তা মাথায় আনার জন্য। তার এভাবে দুর্বল হলে চলবে না, তাকে ইলহানের বিরুদ্ধে লড়তেই হবে। দীর্ঘ স্নান শেষ করে আলাইনা চুল মুছতে মুছতে নিজের কক্ষে ফিরে এসে দেখল ইলহান তার পালঙ্কে স্বাচ্ছন্দ্যে এক পা তুলে তাতে এক হাত থেকে বসে গ্লাসে লাল তরলের মতো কিছু একটা পান করছে, যেটা দেখার সাথে সাথে আলাইনার গায়ে গুলিয়ে এলো। সে তার চোখ মুখ কুচকে মুখ অন্য পাশে ফিরিয়ে বলল, এসব কি? আমার কক্ষে আপনি কি করছেন? আলাইনার কথাই ইলহানের কপালে সূক্ষ্ম কয়েকটা হাঁচ পড়ল। সে সেভাবেই আলাইনার দিকে তাকিয়ে বলল, তোমার কক্ষ বলতে কি বোঝাচ্ছ? এটা তো এখন থেকে আমার রাজ্য। তোমাকে দখল করার সাথে সাথে এই রাজ্যকেও আমি দখল করে নিয়েছি। আলাইনার আগে কটমট করতে করতে বলল, আমি আমার কোনো কিছুর দখল দেইনি আপনাকে। ইলহান তখন উঠে আস্তে আস্তে বলল, আচ্ছা তাই? আলাইনা ইলহানকে উঠে আসতে দেখে ঘাবড়ে গিয়ে পেছতে পেছতে বলল,
একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, দূরে থাকুন। আলাইনার চোখে মুখে স্পষ্ট আতঙ্ক দেখে ইলহানের ঠোঁটে আপনা আপনি হাসি রেখা ফুটে উঠল। ইলহান অবিচল থেকে দুর্বল ইলহান অবিচল থেকে দুর্বোধ্য হয়ে বলল, কেন? তুমি কি আমার কাছাকাছি আসায় ভয় পাচ্ছ? আলাইনা তোতলানো আওয়াজে বলল, কেন ভয় পাবো কেন আমি? ইলহান হারি গলায় প্রত্যুত্তর করল, নিজের মনের কাছে ধরা দেওয়ার হয়ে। এতক্ষণে ইলহান হাতে থাকা গ্লাসটা একপাশে রেখে আলাইনার সম্মুখে এসে দাঁড়ালো। আলাইনা যথাসম্ভব নিজেকে ধীর রাখার চেষ্টা করল। ইলহানকে এতটা কাছে আসতে দেখেও সে এবার একটুও টলল না, তবে কয়েক পা পিছিয়ে গেল। ইলহানও আলাইনার পায়ে পা মিলিয়ে কয়েক ধাপে এগিয়ে এলো। এক পর্যায়ে পিছুতে পিছুতে আলাইনার পিঠ দেয়ালে গিয়ে ঠেকল। তখন ইলহান তার দুপাশে হাত রেখে মুখ কাছাকাছি এনে বলল, তোমাকে ভেজা চুলে স্নিগ্ধ লাগছে। ইলহানের মুখে কথাটা শোনা মাত্র আলাইনার হৃদয় মুহূর্তের জন্য স্পন্দন হারালো। তবে সে একটিবারের জন্য মাথা তুলে তাকালো না। নিজেকে স্বাভাবিক রেখে সে বলল, শোন, আপনার এইসব কথা আমাকে প্রভাবিত করতে পারবে না। আমি তোমার স্বামী হই, এইটুকু প্রশংসা তো আমার কাছ থেকে তোমার প্রাপ্য। আলাইনা এক ছটকায় সরে গিয়ে বলল, না, প্রাপ্য না। আমাদের সম্পর্ক সাধারণ স্বামী স্ত্রীর মতো না। আমরা একই ছাদের নিচে স্বামী স্ত্রী হয়ে থাকলেও আপনার আর আমার মাঝে অনেক বড় একটা দ্বন্দ্বের দেয়াল রয়েছে, যা অতিক্রম করে আমাদের মিলন সম্ভব নয়। আপনি এক অশুভ শক্তি, যা শুভকে কখনোই ছুঁতে পারবে না। এই পর্যায়ে ইলহানের মুখটা কিছুটা মলিন দেখালো। সে কিছু না বলে চোখের পলকে বারান্দা দিয়ে জঙ্গলের দিকে উড়ে চলে গেল।